প্রিয় ছাত্র, বিষ্ণুপুর হাই স্কুল ক্লাস 10 তোমরা আসন্ন মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি। আমাদের বিদ্যালয়ের তরফ থেকে তোমাদের কাছে পড়াগুলো এই অতিমারী সময়ে পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে নবতম সংযোজন হচ্ছে তোমাদের এই লোকাল কেবল চ্যানেলের মাধ্যমে এই ভিডিও সম্প্রচার করা। তোমরা এগুলো ভালো করে দেখবে, কৌতূহল তৈরি হলে তার নিরসনের চেষ্টা করবে, প্রশ্ন করবে, কিছু কাজ দেব, সেগুলো করে সময় মতো জমা দেবে, আমরা বলে দেবো। আমি আজকে তোমাদের নিয়ে যাব 5 নম্বর ইউনিট, পরিবেশ তার সম্পদ সংরক্ষণ যে ইউনিটটি রয়েছে, তার মধ্যে আমি একটি সাব ইউনিট ঠিক করেছি, পরিবেশ ও মানব জনসমষ্টি। সেখানে তোমাদের আজকে নিয়ে যাচ্ছি। আজকে এই পড়ার মধ্যে যে বিষয়গুলো আছে বোর্ডে লিখেছি, দেখো প্রথমে রয়েছে পপুলেশনের ধারণা। তার ল্যাটিন শব্দ পপুলাস থেকে এই শব্দটা এসছে, যার মানে হচ্ছে জনগোষ্ঠী। এবং এই জনগোষ্ঠীর একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একই প্রজাতির জীবগোষ্ঠীর সমাহার, একত্রিত হওয়া, সেটা হচ্ছে তার পপুলেশন। একে পরিভাষায় বলা হয় ডেমোগ্রাফি, এর আলোচনা, এর বিজ্ঞান। এই পপুলেশনের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো আমি লিখেছি ঘনত্ব। আমি একটা উদাহরণ দিই। ধরো তোমাদের 1 বিঘা জমি আছে, তাতে তুমি আম চারা বা নারকেল চারা লাগিয়েছো। তাহলে ওই যে বিঘা প্রতি আম সংখ্যা কত সেটা হচ্ছে তার ঘনত্ব, বা নারকেলের সংখ্যা কত সেটা তার ঘনত্ব। এভাবে বনের ক্ষেত্রেও পশুদের কথা তুমি ভাবতে পারো। তাহলে ঘনত্ব একটা ধারণা তোমরা বুঝলে, একটা নির্দিষ্ট আয়তনে একটি প্রজাতি কত সংখ্যায় রয়েছে। যেমন আমরা যখন জনঘনত্ব বোঝাই, জনঘনত্ব পরিমাপ, তখন আমরা এইভাবে নির্ণয় করি। আরেকটা বিষয় শব্দ রেখেছি, ন্যাটালিটি বা জন্মহার। আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করেছি। দেখো, n = ND/T। এই n হচ্ছে তার জন্মহার, আর ND হচ্ছে নবজাতকের মোট সংখ্যা, আর T হচ্ছে সময়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় কোনো এলাকায় মোট নবজাতকের যে আগমন হলো বা সংযোজন হলো পপুলেশনে, সেটা হচ্ছে তার জন্মহার। এইরকমভাবে সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়। পরীক্ষা আসলে তোমরা এইভাবেই লিখবে, সংজ্ঞাটা লেখার পরে সমীকরণটা দেবে। মর্টালিটি বা মৃত্যুহার আমরা প্রকাশ করেছি m = MD/T। আগের মতোই MD হচ্ছে মৃত্যুহার, T হচ্ছে সময়। আর একটা বিষয় লিঙ্গ অনুপাত, অর্থাৎ পুরুষ ও মহিলার অনুপাত এখানে ঠিক করা হয়। আমরা ধরে নিই সাধারণত একটা জনবসতি এলাকায়, একটা জনসমষ্টির মধ্যে 1000 পুরুষ পিছু কত মহিলা রয়েছে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেহেতু মহিলারা হচ্ছে তারা জনঘনত্ব বা জনসমষ্টি বৃদ্ধিতে সন্তান ধারণ ক্ষমতা থাকে, তাই তাদের অনুপাতটা জানা খুব গুরুত্বপূর্ণ। এই অনুপাত থেকে বোঝা যায় যে আমাদের জনবসতির ঘনত্ব আগামী দিনে কি জায়গায় যেতে পারে। আমরা তাহলে আপাতত পপুলেশন সম্পর্কে একটা ধারণা পেয়েছি, এবং জনসংখ্যা বৃদ্ধি কেন হয়। আচ্ছা, এই দুটো দেখো, জন্মহার আর মৃত্যুহার। কোনো একটা এলাকায় মৃত্যুহারের চাইতে যদি জন্মহার বেশি হয়ে যায়, তাহলে কি হবে, এটা তোমাদের একটা কাজ দেওয়া থাকলো। উল্টোটা যদি হয়, কোনো এলাকার জন্মহারের চাইতে মৃত্যুহার যদি বেশি হয়ে যায়, তাহলে তার জনসংখ্যা কি দাঁড়াবে। আবার যদি দুটোই সমান হয়ে যায়, তাহলে কি হবে। এই 3টে বিষয় তোমরা একটু আলোচনা করে লেখার চেষ্টা করো। এবার আমরা একটা বিষয়ে ঢুকছি, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। জনসংখ্যা বৃদ্ধি তো হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আমাদের প্রায় 750 কোটির মতো জনসংখ্যা এই মুহূর্তে। তার ফলে পরিবেশের উপর চাপ তৈরি হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির জন্য অনেকগুলো কারণ, তার মধ্যে টিকা আবিষ্কার, নতুন নতুন ওষুধ আবিষ্কার, তারপরে চিকিৎসার ব্যবস্থা উন্নতি, এরকম অনেকগুলো কারণে যেন জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এই জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ সংক্রান্ত কি কি সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো আজকে আমরা আলোচনায় রেখেছি। দেখো, 1 নম্বর লিখেছি আমরা, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস। প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস। 2 রকম প্রাকৃতিক সম্পদ, নবীকরণযোগ্য
আর অনবীকরণযোগ্য, এগুলো ক্লাস 9-এ পড়েছো। অর্থাৎ ধরো অনবীকরণযোগ্যর মধ্যে জীবাশ্ম জ্বালানি, খনিজ তেল, কয়লা, এর ভান্ডার সীমিত, কিন্তু অতি ব্যবহারের ফলে এরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আগামী 50 বছরে একটা হিসাব করা হচ্ছে, খনিজ তেলের ব্যবহার যদি এভাবে বাড়তে থাকে 50 বছরের মধ্যে আমাদের ভান্ডার শেষ হয়ে যেতে পারে। তাহলে বুঝতেই পারছো যে সম্পদের অতি ব্যবহারের ফলে কি পরিবেশের সমস্যা হচ্ছে। কিন্তু নবীকরণযোগ্য যে সম্পদগুলো রয়েছে তারও অতি ব্যবহার হচ্ছে, বনজ সম্পদ, কৃষিজ উপাদান, পশুচারণ ভূমি। তার ফলে কি হচ্ছে, কিছু জলজ প্রাণীজ, ঝিনুক, কিছু মাছ, কিছু বনের মূল্যবান গাছ, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, বন্যপ্রাণ বিলুপ্ত হচ্ছে। পরীক্ষা আসলে এইভাবে কিন্তু ব্যাখ্যা করে দিতে হবে তোমাদের। খ লিখেছি অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, অতিরিক্ত জনসংখ্যার এই একটি সমস্যা। এর কারণ কি কি লিখেছি দেখো। জ্বালানি সংগ্রহ, তোমরা ব্যাখ্যাগুলো পরীক্ষা আসলে ঠিক এই পয়েন্টগুলো মাথায় রেখে ব্যাখ্যা করবে। জ্বালানি সংগ্রহের জন্য অরণ্য ধ্বংস হচ্ছে। আসবাবপত্র অর্থাৎ ফার্নিচার তৈরির যে কাঠ সামগ্রী আমরা সংগ্রহ করি তার জন্য। রেল লাইন তৈরির ফলে যে স্লিপার, কাঠের স্লিপার, সেই স্লিপার তৈরির জন্য অরণ্য ধ্বংস হচ্ছে। ভেষজ উদ্ভিদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ যেগুলো ওষুধ তৈরি হয় সেই ওষুধগুলো তৈরির জন্য আমরা ভেষজ উদ্ভিদে নির্ভরশীল হই। এর ফলে অরণ্য ধ্বংস হচ্ছে, বাস্তুতন্ত্রের ক্ষয় হচ্ছে। এর ফলে কি হতে পারে, বন্যপ্রাণী অবলুপ্ত হবে, বাস্তুতন্ত্র নষ্ট হবে, জৈব বৈচিত্র্যের অবনমন অর্থাৎ ক্রমশ হ্রাস হতে থাকবে জৈব বৈচিত্র্য। গয়ে কি লিখেছি, কৃষি জমির হ্রাস, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। আরেকটি রয়েছে কৃষি জমি হ্রাস। কি কি কারণে হয়, বাসগৃহ, স্কুল, কলেজ, কারখানা নির্মাণ, এর জন্য আমাদের কৃষি জমির উপরে চাপ পড়ছে, কৃষি জমি কমে যাচ্ছে। ফল কি হচ্ছে, খাদ্য উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তোমরা এগুলো ভালো ব্যাখ্যা করতে পারবে। ঘয়ে লিখেছি মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার আরেকটি গুরুত্বপূর্ণ ফল রেজাল্ট দাঁড়াচ্ছে মিষ্টি জলের অভাব। মিষ্টি জল মানে যে জলগুলো লবণের পরিমাণ কম, যে জলগুলো পানযোগ্য তাকে বলা হয় মিষ্টি জল। যেমন আমাদের টিউবওয়েলের জল, পুকুরের জল, খাল বিলের জল, এগুলো হচ্ছে মিষ্টি জল। যেগুলোতে লবণের পরিমাণ বেশি সেগুলোকে বলি আমরা নোনা জল বা লবণাক্ত জল। সমুদ্রের জল, মোহনায় এই মিশ্রিত হয়ে যায় জল। তাহলে আমাদের সেই মিষ্টি জলের অভাব তৈরি হচ্ছে। কারণ কি, জল দূষণের ফলে কি হয়, এই জলের মধ্যে কীটনাশক, বিভিন্ন রাসায়নিক উপাদান মিশ্রিত হয়ে জলের গুণমান চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যে জামা কাপড় কাচ্ছি, কৃষি জমির কিছু সালফেট, ফসফেট সার, এগুলো জলে মিশে গিয়ে তার অম্লত্ব ক্ষারত্বের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। ফলে কৃষি জমি বা আমাদের দৈনন্দিন কাজের ফলে জল এভাবে দূষিত হচ্ছে। কৃষিকাজের ফলে আমি বললাম যেটা কীটনাশক বা রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার। আর কৃষিকাজের জন্য জমিতে আমরা মাটির নিচে জল চাষে কাজে লাগিয়ে দিচ্ছি। গৃহ নির্মাণ, ঘর বাড়ি তৈরি, তারপরে রাস্তা তৈরি, বিভিন্ন কাজে যে জলটা ব্যবহার করছি আমরা ভৌম জল, মাটির নিচে সঞ্চিত জল, প্রকৃতপক্ষে মিষ্টি জলের ভান্ডার যেটা, সেটা যথেচ্ছ ব্যবহার আমরা করে ফেলছি। তাহলে মিষ্টি জলের অভাব হচ্ছে। তার ফলাফল কি লিখেছি দেখো, মিষ্টি জলের সংকট অর্থাৎ পানীয় জলের সংকট তৈরি হওয়া শুরু হয়েছে। জলজ প্রাণীর অবলুপ্তি। প্রথমে বলি মিষ্টি জলের সংকট কি হচ্ছে। তোমরা এই গত গ্রীষ্ম তোমরা শুনেছো এরকম খবর যে দক্ষিণ ভারতের কিছু কিছু শহরে, চেন্নাই সহ অনেক শহরে তীব্র জলসংকট তৈরি হয়েছে। ট্রেনে মালগাড়ির করে জল অন্য জায়গা থেকে এনে শহরগুলোতে যোগান দিতে হয়েছে। এরকম ঘটনা যে আগামী দিনে আমাদের এলাকার, আমাদের শহর, আমাদের গ্রাম, আমাদের গঞ্জে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ মিষ্টির জল, ভৌম জল, তার এত বেশি পরিমাণ আমরা ব্যবহার করে ফেলছি। জলজ প্রাণীর অবলুপ্তি। জলজ প্রাণ বলতে আমি সহজ ব্যবহারে যদি মাছটাও ধরি, তুমি গ্রাম বাংলায় তোমরা দেখে থাকবে
যে একটা সময় তোমরা হয়তো সবটা নাও জানতে পারো, বাড়িতে বড়দের সঙ্গে আলোচনা করে দেখতে পারো, যে এমন অনেক মাছ গ্রাম বাংলা আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। যেমন খোলসে মাছ, তারপর চিতল, এইরকম 80টা মাছের তালিকা তৈরি হয়ে আছে। এই যে বর্ষা পরে আগে চাষের জমি বা বিভিন্ন জায়গায় জলস্রোত তৈরি হয়, যেখানে অতিরিক্ত জল হলে সেখানে বিভিন্নভাবে মাছ সংগ্রহ করা হতো, ঘূর্ণি বা অন্যান্য জাল দিয়ে মাছ সংগ্রহ করা হতো, সেই মাছগুলো যোগান হতো বাজারে। সেই মাছের সংকট তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়। 80টা মাছের তালিকা তৈরি হচ্ছে যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, মানে প্রায় লুপ্ত। আমি নাম বললাম দুটো, চিতল, তারপরে তোমাদের বললাম খোলসে মাছ, দেখবে কইয়ের মতো ছোট ছোট মাছ, বিভিন্ন রঙের হয়, খুব কালারফুল হয় সেগুলো। এর বাইরে রায়ট বাটা, এরকম অনেকগুলো মাছ আছে। তাহলে দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে মিষ্টি জলের অভাব তৈরি হচ্ছে। তার ফলাফল আমি বললাম, জল সংকট, পানীয় জলের সংকট, মিষ্টি জলের সংকট এবং জলজ প্রাণীর অবরুপ্তি। আমি তো মাছ বললাম, এর বাইরেও জলজ প্রাণী বলতে ঝিনুক, তারপরে ছোট ছোট অসংখ্য প্রাণী যারা জলের বাস্তুতন্ত্রকে অক্ষুণ্ণ রাখে। লিখেছি বায়ু ও জল দূষণ কিভাবে হয়। যানবাহন ও কলকারখানার ধোঁয়া এবং গ্যাস, এইগুলোর জন্য বায়ু দূষণ হয়। যত বেশি যানবাহন বেশি ব্যবহৃত হচ্ছে, তার তত বেশি ধোঁয়া তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন অসম্পূর্ণ দহনের ফলে আরো অনেকগুলো গ্যাস তৈরি হয়। এর বাইরে শিল্প, কৃষিজ যে বজ্র, তোমরা যদি চাকদায় যাও, সুপ্রিম পেপার মিল, তার পেপার মিলটা তৈরি হচ্ছে ঠিক গঙ্গার রানীনগর ঘাটের কাছে, একদম পারে। ওই মিলটার পেছন দিকে জল যদি দেখো, ঘন গাঢ় কালো রং হয়ে থাকছে, কারণ ওই মিলের আবর্জনা জল ওই নদীতে পড়ছে। এইরকম গঙ্গা কেন, ভারতবর্ষের যত নদী আছে, পৃথিবীর যত নদী আছে, তার পাশে দেখবে সব শিল্প কারখানা তৈরি হয়। তোমরা ভূগোলে পড়েছো, অনুকূল পরিবেশের একটা শর্ত জলের উৎস। তাহলে এই যে শিল্পজাত দ্রব্য, এই বজ্র পদার্থ জলে মিশে যাচ্ছে, জল দূষিত হচ্ছে। কৃষির বজ্র মানে অতিরিক্ত সার, অন্যান্য পদার্থ, রাসায়নিক সার, কীটনাশক, আমরা যে কীটনাশক দিচ্ছি প্রয়োজন ছাড়াও, এইগুলো সব জলে ধুয়ে জলাশয়ে, জলাভূমিতে এসে মিশছে। তাহলে বায়ু জল দূষিত হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার কারণে, বিভিন্ন কাজের ফলে বায়ু ও জল দূষিত হচ্ছে। আমি কারণগুলো বললাম। কি হচ্ছে ফলাফল? রোগ তৈরি হচ্ছে। কি রোগ? তোমরা জানো যে বায়ু দূষণের ফলে কিছু রোগ তৈরি হচ্ছে, যেমন আমাদের শ্বাসনালী সংক্রান্ত, ফুসফুস সংক্রান্ত দুটো রোগ তোমাদের পড়তে হবে, হাঁপানি, ব্রঙ্কাইটিস। আর জল দূষণের ফলে যেমন ধরো মিনামাটা রোগ, তোমরা শুনেছো, পরে পড়বে, জাপানের মিনামাটা শহরে পারদ ঘটিত দূষণের ফলে হয়। আর্সেনিক দূষণ, আমরা তো গাঙ্গেয় অববাহিকার মানুষ, আমরা আর্সেনিক সমস্যায় জানি সমস্যাটা কত প্রকট। আর্সেনিক সমস্যা হচ্ছে, তার জনিত রোগ তৈরি হচ্ছে, চর্মরোগ মূলত। তার বাইরে ডায়রিয়া, কলেরা, এই জাতীয় সমস্যাগুলো তো রয়েছেই। তাহলে বায়ু জল দূষণের ফলে সমস্যাগুলো আমরা বুঝতে পারলাম। তার পরবর্তী আমরা বিষয়ে উল্লেখ করেছি বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বায়ুমণ্ডল কেন পরিবর্তিত হচ্ছে। আমরা এখানে একটা কথায় লিখেছি গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি। গ্রিন হাউস গ্যাস বলতে আমরা বুঝি যে সালফারের অক্সাইড, কার্বনের কিছু অক্সাইড, নাইট্রোজেনের কিছু অক্সাইড, সিএফসি গ্যাস, এইগুলোকে আমরা বলি। এইগুলো তৈরি হওয়ার কারণ কি? জলাভূমি বা যেখানে আবর্জনা, সেখানে মিথেন গ্যাস তৈরি হয় বেশি। কার্বন ডাইঅক্সাইড তৈরি কারণ তো তোমরা জানলে, আগেও জানলে। সালফার অক্সাইড তৈরি হয় কয়লা কেন্দ্রিক যে শিল্প কারখানা, বিভিন্ন কারখানা থেকে সালফারের অক্সাইডগুলো তৈরি হয় বেশি। বলছি এইগুলো গ্রিন হাউস ইফেক্ট ঘটায়। গ্রিন হাউস
মানে পৃথিবীর উষ্ণতা সোজা কথা বাড়িয়ে দেয়। এর ফলে কি হয়? এর ফলে কি হয়? ওজোন ক্ষয় তৈরি হয়। তোমরা আরো পড়বে, পরবর্তী সময় আমরা জানবো, তোমরা ভূগোলেও পড়েছো, দশমের পড়বেও, যে ওজোন ক্ষয়ের কারণ ব্যাখ্যা। তোমরা এক কথায় লিখবে যে ওজোন স্তরের ক্ষয় তৈরি হচ্ছে, তার ফলে ইউভি রে সরাসরি পৃথিবীতে এসে আমাদের মানুষের চর্মরোগ, চর্মের ক্যান্সার তৈরির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। বায়ুমণ্ডলের পরিবর্তন, আমাদের যে সময় বর্ষা হওয়ার কথা সেখানে বর্ষার সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বর্ষার সময়কালটা পাল্টে যাচ্ছে। আর পৃথিবীর যে সময় যেরকম উষ্ণতা থাকা দরকার কৃষিজ পণ্য উৎপাদনের জন্য, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বায়ুমণ্ডলে একটা ব্যাপক পরিবর্তন আমরা দেখছি। এবং সোজা আমরা বলছি যে এই ঘটনাগুলোর ফল বলছি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং হওয়ার ফলে আমাদের যেটা সমস্যা হচ্ছে যে মেরুর বরফ গলা, জলস্তরের বৃদ্ধি, এরকম অনেকগুলো ফলাফল আমরা দেখছি। তাহলে দেখো এর পেছনে কিন্তু সেই অতিরিক্ত মানব জনসমষ্টি দায়ী। এরপরে লিখেছি জলাভূমি ধ্বংস। কারণ কি? কৃষি সম্প্রসারণ। আমরা কৃষি জমি, এত মানুষ, তাকে খাবার যোগান দেওয়ার জন্য কৃষি জমি বাড়াচ্ছি, তাহলে কোথায় গিয়ে চাপ পড়ছে? ওই জলাভূমি বুঝিয়ে আমরা কৃষি উৎপাদনের ব্যবহার করছি। আবাসন অর্থাৎ বাড়ি ঘর তৈরি, ফ্ল্যাট তৈরি, তার জন্য ওই জলাভূমি ধ্বংস করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে পুকুর, ডোবা, নালা, খালবিল বন্ধ হয়ে যাচ্ছে। শিল্প নির্মাণ, একই কারণে। বজ্র আবর্জনা আমরা কোথায় ফেলি? সেই খাল, বিল, ডোবা, এসব জায়গায় সব আবর্জনাগুলো জমা করছে, তার ফলে জলাভূমি ধ্বংস হচ্ছে। আর তোমরা জানো জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ক বা প্রকৃতির কিডনি, কারণ এই জলাভূমি একটা স্বাভাবিক উপায়ে ছাঁকনির কাজ করে দেয়। এই জলাভূমি যদি বিপন্ন হয় এবং অতিরিক্ত বর্ষার যে জল, সেটা এই জলাভূমি সঞ্চয় করে রাখে, তার ফলে অতিবৃষ্টিজনিত কারণে যে বন্যা, সেই প্রকোপ কমে যায় জলাভূমি যদি ঠিক থাকে। আর এই জলাভূমির জল মাটির ভৌম জলের পরিমাণ বাড়াতে সাহায্য করে। সেই জলাভূমি ধ্বংস হলে যা হওয়ার তাই হচ্ছে। কি ফলাফল? জলজ বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। সহজ কথা, ওই উদ্ভিদ, ওখানকার প্রাণী, ওখানকার মধ্যে যে ইকোসিস্টেম বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের প্রজাতি অবলুপ্ত হচ্ছে। হিঞ্চে শাক, কলমি শাক, তারপরে এরকম আরো রয়েছে যেগুলো ব্রাহ্মী শাক, এই জলাভূমি কেন্দ্রিক এগুলো চাষ হয়। তোমরা আমাদের এই পঞ্চায়েত এলাকার, আশপাশ পঞ্চায়েত এলাকার মরালি, শলাখি বিলের কথা তোমরা জানো। শুধু এই উদ্ভিদ প্রজাতি বললাম না, হিঞ্চে, ব্রাহ্মী, কুলেখাড়া, এই ধরনের ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ ধ্বংস হচ্ছে। আর কি হচ্ছে? এইখানে যে ওই ধরনের যে মাছ, খলসে, ন্যাদোস, ছোট ছোট মাছ আর অন্যান্য যে প্রজাতি, সেগুলো আস্তে আস্তে লুপ্ত হচ্ছে। এদের খাবার জন্য যে পাখিগুলো আসতো, সেই পাখিগুলো অবলুপ্ত হচ্ছে। সে খাবার পাবে না, পাখি অন্য জায়গায় চলে যাবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা এই বিষয়গুলো অবতারণা করলাম। আমি এখান থেকে তোমাদের কয়েকটি কাজ দিচ্ছি। তোমরা যখন অ্যাক্টিভিটি টাস্ক জমা দিতে আসবে, তখন এই অ্যাক্টিভিটি টাস্ক হিসাবে তোমরা এই প্রশ্নগুলো লেখো। কি প্রশ্ন? প্রথমে আমি এখানে 3টে 1 নম্বরের প্রশ্ন দিয়েছিলাম। জন্মহার মৃত্যু হারের চাইতে বেশি হলে কি ঘটবে জনসংখ্যায়? মৃত্যু হার জন্মহারের চাইতে বেশি হয়ে গেলে জনসংখ্যার ক্ষেত্রে কি পরিবর্তন ঘটবে? জন্মহার মৃত্যু হার সমান হয়ে গেলে জনসংখ্যায় কোনো তারতম্য ঘটবে কিনা? এই 3টে 1 নম্বরের প্রশ্ন দিয়েছিলাম। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে জন্মহারের সংজ্ঞা লেখো। আরেকটি প্রশ্ন, মৃত্যু হারের সংজ্ঞা লেখো। সংজ্ঞা লেখার সময় অবশ্যই সমীকরণটা লিখবে। আর এই যে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলো বলেছি, এই পয়েন্টগুলো পরীক্ষার সময় এই পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা চাইতে পারে 2 নম্বরের বা 3 নম্বরের। ধরা গেল যে অরণ্য ধ্বংস, বাস্তুতন্ত্রের ক্ষয়,
অতিরিক্ত জনসংখ্যার কারণে ঘটে, ব্যাখ্যা করো। কেন হয়, তার ফল কি তুমি লিখবে। আবার উল্টো করেও তো দেওয়া যেতে পারে যে অতিরিক্ত কারখানা, বাসগৃহ, স্কুল, কলেজ নির্মাণের জন্য কৃষি জমি হ্রাস কিভাবে হয় ব্যাখ্যা করো। তাহলে আমি এই প্রশ্নগুলো আজকে দিলাম। তোমরা এই অংশ পড়ার পাশাপাশি এই প্রশ্নগুলো খাতায় লেখো, অ্যাক্টিভিটি টাস্ক জমা দেওয়ার সময় এগুলো দেবে। মনে রাখবে, এখান থেকে যখন আসবে পরীক্ষায় এবং তোমাদের জানার জন্য ফ্ল্যাট এইভাবে প্রশ্ন নাও হতে পারে যে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস ব্যাখ্যা করো। মানে এই যে কারণ ও ফলাফল লিখেছি, আলোচনা করলাম তোমাদের সঙ্গে, আমি এই কারণেই পয়েন্ট ধরে ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। পরীক্ষায় এভাবেই তোমাদের লিখতে হবে। কোনো একটা কারণ বা ফলাফল উল্লেখ করে বলা হলো এই ঘটনা জন্য জনসংখ্যা কিভাবে দায়ী, তুমি ব্যাখ্যা করো। তোমরা এগুলো মন দিয়ে পড়ো। তোমরা বাড়িতে রয়েছো এই করোনা অতিমারিতে, তোমরা বাড়ি থেকে বইটাকে ভালো করে পড়ো আর এই ভিডিওটাকে বারবার ফলো করো, আপাতত ফলো করো। পরবর্তী সময়ে তোমাদের প্রয়োজন হলে আমরা এই ভিডিওগুলো তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও শেয়ার করব। আর আমি যে প্রশ্নগুলো দিলাম অ্যাক্টিভিটি টাস্ক হিসাবে, সেইগুলোকে যত্ন সহকারে লিখে জমা দেবে, আমি দেখে দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ধন্যবাদ।